জামাত শিবির অনেক আগে যা বুঝেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই জিনিস বুঝছে এবং একই পথে। দর্শক, এটা চমৎকার। জামাত শিবিরের জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ। জামাত শিবিরের রাজনীতি সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা প্রশ্নে ক্ষোভের মুখোমুখি হয়ে। এই যে জামাত নেতাদের হত্যা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, জামাতকে নিষিদ্ধ করেছিল, শত শত জুলুম, নির্যাতন, হত্যা, গুম, খুন, এগুলো সবকিছু ভারত করিয়েছে তাদের দাসের মাধ্যমে। সবকিছু নেপথ্যে ভারত। কেন? জামাত ইসলামী রাজনীতি ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। যদিও বর্তমানে জামাত ইসলামী তারা যে আজন্ম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এটা গর্বের সাথে বলে না। আমি বলছি না যে 1971 সালে জামাতের সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু জামাতের দৃষ্টিভঙ্গি একাংশে সঠিক ছিল, এটা বলতে হবে। শুধু 71 না, যতদিন পর্যন্ত নিজামী, মুজাহিদ, গোলাম আজম ছিলেন, ততদিন পর্যন্ত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একেবারেই জিরো টলারেন্স ছিল। যে ভারতকে বুঝিয়ে শুনিয়ে তাদের সাথে একটু আপোষ করতে হবে, এরকম কোনো চিন্তা জামাতের মধ্যে ছিল না। কিন্তু হ্যাঁ, একটা সময় ছিল, পরবর্তীতে এসেছে 2010 পরবর্তী সময়, যখন জামাতের কেউ কেউ ভারতের সাথে রিকনসিলিয়েশন চেষ্টায় 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন থেকে শুরু করে ভারত সফরের চেষ্টা অনেক কিছুই করেছে, কিন্তু কোনো কাজ হয়নি এবং হবে না। অতএব দিন শেষে এটা যে ভারতের আজন্ম শত্রু হচ্ছে জামাত ইসলামী, ভারত এটা মনে করে। তবে হ্যাঁ, ভারতকে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, কারণ জামাত ইসলামী কারো শত্রু নয়। জামাত ইসলামী ভারতের অখণ্ডতায় বিশ্বাস করে, ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিশ্বাস করে। জামাত ক্ষমতা আসলে ভারতের সাথে সুন্দর সম্পর্ক হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? জামাত যেভাবে ভারতকে সন্দেহের চোখে দেখতো, জামাতের সাবেক আমিররা গোলাম আজম, নিজামী বা সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, তারা যেভাবে ভারতকে ট্রিট করতো, মূল্যায়ন করতো, ডক্টর ইউনূস সরকার বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন সেভাবে মূল্যায়ন করছে, সেভাবে ট্রিট করতে, সেই দৃষ্টিভঙ্গি পজেস করতে বাধ্য হচ্ছে। ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তীকালীন সরকার। এই যে বার্তা দুটি, এই সেম বার্তা জামাত ইসলামী যুগ যুগ ধরে দিয়ে আসছে। এখন ওই বার্তা ডক্টর ইউনূস সরকার দিচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে একই পথে। সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব বৈঠক থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চেয়েছে। একটি হলো দেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন। দ্বিতীয়টি হলো ফেসিবাদ হটাতে গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনো একাট্টা। এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আগামী দিনের স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার এগোতে চায় রাজনৈতিক দলগুলো। দেখেন, মানে প্রতিহত করতে, ভারতকে শায়েস্তা করতে, দৃষ্টিভঙ্গিটা কিন্তু এটা, এই ধরনের শব্দ নাই, কিন্তু আকীদা এটা যে ভারতকে শায়েস্তা করতে হবে। আর ভারতকে শায়েস্তা করতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। সরকারের বার্তার একটা এসেন্স হচ্ছে এটা। তো দর্শক, জামাত ইসলামীরও এই দৃষ্টিভঙ্গি ছিল যে ভারতকে শায়েস্তা করতে হবে, রিকনসিলিয়েশন না। এরা সুন্দর আলোচনার টেবিলে বসে সমাধানে আসবে, ন্যায্যতার ভিত্তিতে সমাধান হবে, এটা না। ভারতকে শায়েস্তা করতে হবে। এমনকি খালেদা জিয়া, জিয়াউর রহমান এই ধারণায় বিশ্বাস করতেন যে শায়েস্তা করতে হবে, মাঝে মাঝে টিট ফর ট্যাট লাগবে, নাহলে কাজ হবে না। ভারত কখনোই আলোচনার টেবিলে সঠিক পথে আসবে না। ভারতকে শায়েস্তা করতে হবে, তারপরে ঘাট ধরে সঠিক পথে আনা যাবে। জামাত ইসলামী এটা আগেই বুঝেছিল, এখন ডক্টর ইউনূস সরকার এটা বুঝে, এই কারণে শায়েস্তার কথা বলছে। এটা জামাতের দূরদর্শিতার, গোলাম আজম সাহেবের দূরদর্শিতার প্রমাণ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার, তার জামিন আবেদন নাকচকে কেন্দ্র করে আইনজীবী হত্যা, ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক নানা অপপ্রচার এবং এর জের ধরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি সহ বেশ কিছু ঘটনা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে। এগুলোর একেবারে টিট ফর ট্যাট জবাব দিয়েছে, যেটা বাংলাদেশে অতীতের কোনো সরকার দিতে পারেনি। জামাত ইসলামী দৃষ্টিভঙ্গি ছিল এটা।
যেমন বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার, উল্টো আমাদের বলতে হবে যে ভারতে পাঠানো দরকার। সেটা বলেছে এই সরকারের লোকজন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে বলছেন এসব ঘটনার জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের সম্মুখীন হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল সংগঠন বিভিন্ন ধর্মের নেতাদের এক কাতারে আনার উদ্যোগ নেন ডক্টর ইউনূস। এর মধ্যে গত বুধবার সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলন ঘটে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে। সেদিন 35টি বেশি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। তো দর্শক, তো এইখানে যে বিষয়টা এসেছে যে এই যে ঐক্য, জাতীয় ঐক্য, ডক্টর ইউনূসের ঐক্যের ডাক ছাত্রদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে, ধর্মীয় নেতাদের সাথে, এই ঐক্যটা কি? এই ঐক্যটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য। তো জামাত এটা মনে করতো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই ঐক্যবদ্ধ হলে ভারত এমনিতেই সোজা হয়ে যেত। কিন্তু কেউ যদি ভারতের দালাল থাকতো তাহলে এর মানে জাতি বিভাজিত, একটা দল দালাল আর একটা দল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাহলে কাজ হবে না। জামাত মনে করতো সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই কারণেই কেউ যদি ভারতের দালালি করত তাকে রাজনৈতিক মাঠে জামাত ইসলামের লোকজন ভারতের দালাল বলে আখ্যায়িত করত। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে অনেকের বক্তব্যই আপনি দেখবেন যে ভারতের দালাল, ভারতের পাচাটা গোলাম, এই শব্দগুলো ব্যবহার করত। কেন করত? যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, দালালি করার কোনো সুযোগ নেই। তো ডক্টর ইউনূস সরকার জাতিকে ঐক্যবদ্ধ করে সেই বার্তাই দিল। ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক। তো এই যে বার্তা দুটোর কথা বিভিন্ন খবর এসেছে যে কি বোঝাতেছে সরকার এবং অন্যান্য সরকারের অন্যান্য উপদেষ্টাও যেটা বলছে যে ভারতের সাথে নতজানু নীতি নয়, তোমরা সমমর্যাদার ভিত্তিতে আসো, নাহলে তোমাদেরকে শায়েস্তা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ, এই জিনিসটা জামাত অনেক আগেই বুঝেছে, কিন্তু অনেকে দেরিতে বুঝেছে। এখন ডক্টর ইউনূস সরকার সেম থিওরিতে এগোচ্ছে। এভাবেই বাংলাদেশ আত্মমর্যাদাশীল প্রকৃত স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ।